ডায়াবেটিস সিন্ডিকেট আছে সেটা ভেঙে গেছে এবং প্রতিবেদনটা আমরা দেখলাম যে যে সিলিন্ডারের দাম 2500 পর্যন্ত ছিল সেটা এখন 15তে নেমে এসেছে। এটা আসলে অনেক বড় একটি খবর আমরা বলতে পারি। এবং সেই সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কথা না বললেই না, তারা কিন্তু এই সময় মানুষের পাশে খুব বড় আকারেই দাঁড়াচ্ছে। টেস্টিং কিটের কথা তো আমরা সবসময় আসলে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে, কারণ এখনো দাঁড়াচ্ছে, যদিও নানা ধরনের আসলে মানুষ এই বিষয়টি নিয়েও আসলে অনেক ধরনের ট্রল করেছে, অনেক ধরনের আসলে তাদেরকে বিপদে ফেলেছে শুধুমাত্র একটি নামের কারণে। আমরা তখন আসলে হঠাৎ করে আবার ধর্মীয় বিষয়টা সামনে নিয়ে আসছি, কিন্তু এই মহামারীর সময় যে যেভাবে পারুক সেভাবেই যদি আসলে সহযোগিতার হাতটি বাড়ে সেটি আমাদের আসলে গ্রহণ করার দরকার। কারণ আপনি হয়তো ওদের মতো মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু অন্যরা তো পারছে, কেউ তো পারছে, তাকে আমরা বরং উৎসাহিত করি। তাকে আমরা কেন বলবো যে না ও ঠিক মতো দিচ্ছে কিনা, ও এত টাকা কোথায় পাচ্ছে, তারপরে নামের সাথে একটা ধর্মীয় বিষয় জড়িত আছে, আমি ওরটা নিব না ওরটা নিব না, এই জায়গায় আসলে আমরা কেন থাকবো? এখন তো সবাই মিলে, কারণ পৃথিবীর অন্য দেশেরও যদি আপনি উদাহরণ ধরেন, অন্য দেশের ধর্মের মানুষও তো কখনো এখন এই করোনাকালে এই ধরনের ভাগ হয়ে যায়নি, না আমি ওই ধর্মের লোকের কোনো সাহায্য নিব না, না আমি এই ধর্মে যাব না। কিন্তু আমরা বললে তানিয়া আসলে আমরা যদি বলি যে আমাদের অধিকাংশ বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে শুরু করে সরকারি সংস্থায় বেশিরভাগই ফান্ড কিন্তু আসলে বিদেশ থেকেই আসে। সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু আমরা আবার ঘুরে ফিরে তাহলে একই জায়গায় পড়ি, আমরা এখান থেকে নিতে পারবো, আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে নিতে পারবো না। এটা একটা ভালো খবর যে বিদ্যানন্দ শুরু করছে, তারা সম্ভবত চট্টগ্রামে তারা তাদের যে করোনা আক্রান্ত যারা তাদেরকে আসলে সেবা দেওয়ার কাজকর্মটি শুরু করছে জুলাই থেকে। তানিয়া, আমাদের সাথে আমাদের একজন অতিথি যোগ দিয়েছেন, তিনি নিউরোসার্জারি বিভাগীয় প্রধান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর সৌমিত্র সরকার। ডক্টর সৌমিত্র সরকার, শুভ সকাল আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি ৭১ সকালে অংশগ্রহণ করার জন্য। এই করোনা পরিস্থিতিতে আমরা প্রতিদিন পত্রপত্রিকা খুললে একটাই ছবি দেখি যে যারা সাধারণ রোগে আক্রান্ত, যারা হার্টের রোগে, ডায়াবেটিস অথবা প্রেশারে আক্রান্ত, সন্তান সম্ভবা, এরা অনেকেই খুবই সাফার করছে চিকিৎসা পেতে। আপনি এই পরিস্থিতি কতটা সম্মুখীন হয়েছেন এবং যারা নিউরোলজির সাথে জড়িত যেসব রোগীরা, তাদের পরিস্থিতি কি এই করোনায়? ধন্যবাদ আপনাকে, শুভ সকাল আপনাদের সবাইকে। আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে করোনার সাথে সাধারণত মৃদু উপসর্গ বা উপসর্গবিহীন ভাবে ৮০% ক্ষেত্রেই থাকে, আর ২০% ক্ষেত্রে যাদেরকে হসপিটালে ভর্তি করতে হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৫০ থেকে ৬০% বেশিরভাগ মানুষের এই নিউরোলজিক্যাল সমস্যা বা মস্তিষ্কের প্রতিক্রিয়াজনিত সমস্যা দেখা যায়। এখন আমাদের যে একদম টোটালি সেট আপ করা আছে কাদেরকে আপনি হসপিটালে ভর্তি করবেন, কাদেরকে বাসায় রেখে চিকিৎসা করতে হবে। এখন হসপিটালে ভর্তি হতে যে সমস্যার কথা বলছেন, সেটা হচ্ছে আমাদের যে হসপিটালে আমরা কাজ করি সেখানে আমরা যে ডিপার্টমেন্টে আছি, এটা হসপিটালে ভর্তি হয়তো প্রথমে ইমার্জেন্সি বিভাগে গিয়ে তারপর সেখান থেকে আসে। তো আমার অবজারভেশনসে আমার মানুষজন আসলে প্যানিক হয়ে বিভিন্ন হসপিটালে যায়, কোন হসপিটালের প্রতি কারোর একটা অপশন থাকে যে আমি হসপিটালে ভর্তি হবো। আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে ভর্তি হওয়ার সমস্যাটা খুব ব্যাপক আকারে হচ্ছে, যেটা প্রথম দিকে হয়েছিল। আপনি জরিপ করলে দেখতে পাবেন। আজ এখন হচ্ছে যে ২০% রোগী যাদের হসপিটালে ভর্তি হতে হচ্ছে, তারা যে সিমটম গুলো হলে ভর্তি হবে, এটা অলরেডি এত বেশি আলোচনা হচ্ছে, মানুষ জানে। তারপর একটু আপনাদের মাধ্যমে যদি আমি বলতে চাই যে কাদের ভর্তি হতে হবে, সেটা হচ্ছে যে হঠাৎ করে যদি শ্বাসকষ্ট শুরু হয়, হাঁটতে গেলে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, কথা বলতে গেলে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, বুকে হঠাৎ করে চাপ দিয়ে ব্যথা হচ্ছে, শরীর অত্যন্ত ঘেমে যাচ্ছে, বমি ভাব হচ্ছে, এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের সাইন। আর শ্বাসকষ্টটা হচ্ছে লাং এর ইফেক্ট হয়েছে সেটার সাইন। আর হঠাৎ করে যদি কোনো মানুষের কথা আটকিয়ে যায়, একদিকে দুর্বল হয়ে যায়, এটা কিন্তু ব্রেইন স্ট্রোকের সাইন। এবং কাশির সাথে যদি রক্ত আসতে থাকে, কোনো মানুষ যদি হঠাৎ করে একটু কনফিউশন হয়ে যায়, সে হঠাৎ করে মানুষকে চিনতে পারছে না, ডিসঅরিয়েন্টেশন বলি, অথবা কেউ যদি অজ্ঞান হয়ে যায়, কনফিউশনস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এইসব ক্ষেত্রে আমরা রোগীদেরকে হসপিটালে ভর্তি হতে বলি। আর যারা মৃদু উপসর্গ আছে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস আনকন্ট্রোল, প্রেশার আনকন্ট্রোল, যাদের বাসায় অবজারভেশনের কোনো সুযোগই নেই, কেউ দেখার কেউ নেই, তারা হয়তো ভর্তি হতে পারে।
একটু সৌমিত্র সরকার আপনার কাছে একটু জানবার আছে, সেটা হচ্ছে আপনি যে বলছিলেন নিউরোর অনেকগুলো সাইনের কথা, তার মধ্যে একটি বলছিলেন যে শ্বাসকষ্ট এবং একই সাথে লাংসেরও যে এই ধরনের অন্য সমস্যা সেটাই। আমরা জানি যে করোনার সময়ও কিন্তু শ্বাসকষ্টের কথাটি বলা হয়, যার জন্য অনেকে আসলে প্রথম দিকে আইডেন্টিফাই করতে পারে না যে তার আসলে হার্টের সমস্যা হলো, তার আসলে লাংসের সমস্যা হলো, নাকি আসলে তার করোনার কোনো উপসর্গটি তৈরি হলো। এক্ষেত্রে যিনি ধরেন এখন তো আসলে সবাই যে কোনো রোগ হলেই প্রথমে আসলে করোনা টেস্টই করাতে বলেন প্রত্যেক ডাক্তার অথবা হাসপাতাল, বা রোগীরা নিজেরাও করে নেন চিকিৎসার জন্য। একই সাথে আসলে এই বিষয়গুলো সে করবে কিনা, মানে আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, আমরা যেটা বলি যে শ্বাসকষ্টটা মেইনলি নিউরোলজিক্যাল সমস্যার জন্য হয় না, এটা টোটালি আমাদের ফুসফুস এই সংক্রান্ত অর্গানের জন্য। আর আমাদের হার্টের যে সমস্যাটা, অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে করোনাটা না আমাদের দেহের 5টা অর্গানের উপরে মেইনলি কাজ করে। একটা হচ্ছে ফুসফুস, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে কিডনি, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে ব্রেইন। আচ্ছা, এখন এগুলা হচ্ছে যে সিভিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই বলছি যে আমরা খুব সৌভাগ্যবান যে 80% ক্ষেত্রে এটা মৃদু এবং উপসর্গহীন ভাবে এসে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, ইভেন কোনো চিকিৎসাও লাগছে না। তাহলে যাদের হসপিটালে অ্যাডমিশন হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেই ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে অবশ্যই সেগুলা টেস্ট করে নেওয়া উচিত। কারণ হচ্ছে হসপিটালে আমাদের যেমন এখন প্রত্যেকটা হসপিটালই অন্যান্য হসপিটালে কোভিড নন কোভিড কিন্তু একসাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইভেন আমি যে হসপিটালে কাজ করছি তার জন্য আলাদা একটা কোভিড ইউনিট চালু হচ্ছে। তাহলে আপনি কোন রোগীকে আপনি কোভিড ইউনিট নিবেন, যদি আপনি কোভিড রেজাল্টটা না আসে তাহলে তো আপনি সেখানে আলাদা করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে হসপিটালে অ্যাডমিশন করার আগে প্রত্যেকটা রোগীকেই আসলে কোভিড টেস্ট করে নেওয়া উচিত। আর হচ্ছে যদি ইমার্জেন্সি যেটা থাকে যে আমার কোভিড রেজাল্ট আসতে তো দেরি হচ্ছে, তাহলে আমি তাদেরকে কি করবো? সেক্ষেত্রে আমরা কিন্তু একটা বুকের এক্সরে করে আপাতত সিমটম গুলা ভালো করে দেখে যদি মনে করি এগুলো হচ্ছে কোভিড সাসপেক্টেড, তাদের আলাদা করে আমরা চিকিৎসা। যাদের আরেকটি ছোট করে প্রশ্ন, যাদের আসলে আরো আপনি বলছিলেন যে উপসর্গগুলোর কথা বা অন্যান্য যেসব রোগগুলোর কথা, আমরা সাধারণত ধরেন যারা যেহেতু করোনার সিমটমগুলো এখন মোটামুটি অনেকেই জানেন, দেখা যায় ডাক্তারের সাথে পরামর্শ না করলে তিনি যেহেতু এখন অনেক জায়গায় পরীক্ষা করার সুযোগ আছে, সরাসরি তিনি গিয়ে হয়তো পরীক্ষা করলেন কোভিডেরই, কিন্তু রেজাল্ট হয়তো দেরি হচ্ছে বা নেগেটিভে যদি আসে, কিন্তু তার যেহেতু অন্যান্য রোগগুলো আছে, বিশেষ করে নিউরোর সাথে যেগুলো জড়িত আপনি বলছিলেন, তিনি কি তখন গিয়ে সেই একই সাথে, কারণ মানে এখানে আসলে স্বস্তি পাওয়ার তো নিশ্চয়ই কোনো সুযোগ নেই যে আমার যেহেতু কোভিড নেই কিন্তু আমার অন্য ধরনের যেহেতু রোগ আছে, সেই উপসর্গগুলো আছে, তখন কি তিনি সেই টেস্টগুলো করাবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অথবা মানে তখন আসলে তার সিদ্ধান্তটা কি হবে যে কোভিড নেই বলে আসলে তার নিশ্চয়ই সুস্থ মানে ভালো মনে থাকার কোনো সুযোগ নেই নিশ্চয়ই? হ্যাঁ, এটা হচ্ছে কি নরমালি আমরা যে অন্যান্য রোগ যারা এখন বর্তমান পরিস্থিতিতে সবাই তো কোভিড নিয়ে চিন্তিত, একদম ফোকাসড কোভিডে। তো দেখা যাচ্ছে যার কোভিড নেই তার নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, তার হার্টের সমস্যা হতে পারে। এখন তারা কি করছে, তারা আসলে প্রথমে হসপিটালে তারা খুব ভয় পায় যে হসপিটালে গিয়ে আমি আবার করোনা আক্রান্ত হয়ে যাবো কিনা। তারা কিন্তু আসে, আমাদের যেহেতু নন কোভিড আলাদা করা আছে, টোটালি শর্ট আউট করা আছে ট্রায়াল সিস্টেম, তাদের সিমটম গুলা যারা করোনার মধ্যে পড়ে কিন্তু টেস্টটা তার করা হয়নি এখন, তাদেরকে কিন্তু আলাদা করে ফেলা হয়। তাহলে এখন হচ্ছে যারা বাসায় আছে, বাসায় থেকে ট্রিটমেন্ট তার নিচে কোভিড সিমটম যাদের মতো আছে, কোভিড এর মতো সিমটম গুলো আছে, তারা টেস্ট না করলেও কিন্তু তারা বাসায় একটু আইসোলেটেড রেখে এটা নিতে পারে। আর যারা টেস্ট করে ফেলে ডায়াগনোসিস হয়ে গেল, তাদের মধ্যে যদি মাইল্ড সিমটম থাকে সেটা বাসায় থাকবে। আর যারা হসপিটাল এডমিশনের যে ক্রাইটেরিয়া বললাম, যেগুলো এই সিমটম হলে পরে হসপিটালে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোভিড টেস্টটা অ্যাডভাইস করি, কিন্তু না আসা পর্যন্ত কোভিড সিমটম অনুযায়ী তাদেরকে আইসোলেশনে রেখে ট্রিটমেন্ট করা হয়। ডক্টর সৌমিত্র সরকার, আমরা কিছুদিন আগে যখন আমেরিকা এবং অন্যান্য দেশের করোনার খবর পড়ছিলাম, তখন বেশ কিছু দেশের খবর আমরা জেনেছি যে করোনার কারণে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তো এখানে অনেকেই ধারণা করছে যে যারা ব্রেন স্ট্রোকের রোগী তাদের করোনার প্রভাবটা অনেক বেশি। আপনার কাছ থেকে একটু এ ব্যাপারে জানতে চাচ্ছি যে করোনা আক্রান্তে কি যারা ব্রেন স্ট্রোকের রোগী তাদের উপর প্রভাবটা কতটুকু, কারণ আমার নিজের বাবা তিনি কিন্তু ব্রেন স্ট্রোকের রোগী এবং তাকে আমরা খুবই নিরাপদে রাখার চেষ্টা করছি। এই ব্যাপারে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা প্রথম থেকেই বলা হচ্ছে মানুষ এখন জানে যে কোমরবিড কন্ডিশন যাদের থাকে, লাইক যার ডায়াবেটিস, যার হার্টের সমস্যা, হাইপারটেনশন, ওবেসিটি, এবং যারা পুরুষ মেল, তাদের ক্ষেত্রে কিন্তু করোনার এফেক্টটা অনেক বেশি হয়। একটু ইফাকে বলে রাখি যে এখন কিন্তু বলা হচ্ছে যে করোনা কিন্তু সমানভাবেই পুরুষ মহিলাদের সমানভাবেই হয়, কিন্তু সমস্যা হচ্ছে
যাদের সিভিয়ার ফর্ম হয়ে যায়, ইভেন যাদের আইসিইউ লাগে, তাদের শ্বাসকষ্ট, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 70% পুরুষদের কিন্তু সেই আইসিইউতে রেখে চিকিৎসা করতে হয়। মহিলাদের দেখা যাচ্ছে সেটা কিছুটা মৃদু সমস্যা বা এতটা খারাপ হওয়ার পর্যায়ে যায় না। তাহলে এইটা নিয়ে কিন্তু রিসার্চ হচ্ছে, কেন এখন মহিলাদের এই সিভিয়ার ফর্মটা হচ্ছে না, এটা কিন্তু এখনো ঠিক এস্টাবলিশড হয়নি। তা আপনি যে প্রশ্নটা করলেন, দেখা যাচ্ছে যে এই কোভিড হলে পরে আমাদের বডিতে এটা একটা ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হয়ে সাইটোকাইন, কতগুলো কেমিক্যাল মেডিয়েটার্স আছে, এগুলা বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এগুলা করে কি, রক্তনালীর ভিতরে এটা ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন করতে চায়। তার মানে রক্তনালীর ভিতরে রক্তটাকে জমাট বেঁধে ফেলতে চায়। সেই জন্য দেখা যাচ্ছে এখানে স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। আগে যাদের স্ট্রোকের হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়, এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে রক্তনালীটা ব্লক হয়ে গিয়ে স্ট্রোক হয়। আর কিছু কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে, রক্তনালীটা ছিঁড়ে রক্তক্ষরণ হতে পারে। তো সেই জন্য যাদের স্ট্রোকের আগের হিস্ট্রি আছে তাদেরকে ডেফিনেটলি, আপনি যেমন বললেন আপনার আব্বাকে আপনি সুন্দর করে দেখেছেন, এটা খুবই যুক্তিযুক্ত। আপনি ওনার যদি কোভিড হয় তাহলে ওনার স্ট্রোকের সম্ভাবনা একবার যার আগে হয়েছে, দুইবার হয়েছে, তাদের সম্ভাবনা আরো বেড়ে যায়। নর্মাল মানুষেরই কিন্তু যারা হসপিটালে ভর্তি হয়, আপনি দেখেন তাদের ক্ষেত্রে প্রায় 50 to 60% ক্ষেত্রে কিন্তু ব্রেইনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এটা স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা খিচুড়ি নিয়ে প্রেজেন্ট করতে পারে, সে তার মানসিক আচরণগত সমস্যা হতে পারে, ইভেন সে অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো বিবেচনা রাখতে হবে। সেটা অবশ্যই। তবে এই ক্ষেত্রে করণীয়টা আসলে কি? আমরা কিভাবে সুরক্ষিত রাখবো সবাইকে? আমি তো মনে করি যে এই নিউরোলজিক্যাল যে ফ্যাক্টরটা, সেটা শুধু আসলে যে বয়স্ক মানুষের হতে পারে তা না, যে কোনো মানুষেরই হতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয়টা আসলে কি? আমরা অনেকের কাছ থেকে শুনছি যে খুবই হাই রিচ ফুড খাবেন না এই সময়, বাসায় বসে এক্সারসাইজ করবেন, কিন্তু সামনে কিন্তু কোরবানির ঈদ আসছে, আমাদের কিন্তু এরকম হাই রিচ ফুড আবার যেতে হবে, তৈলাক্ত খাবারে যেতে হবে। সেই ক্ষেত্রে করণীয়টা কি? আচ্ছা, তাহলে আমরা নর্মাল যে স্বাস্থ্য বিধিগুলো ওগুলো তো মেনে চলবো। এটা তো কখনোই ফাস্ট ফুড এবং বেশি চর্বিযুক্ত খাবার, এগুলো তো কখনোই একটা স্বাভাবিক একটা মানুষের জন্য ভালো কিছু না। করোনা কালে করোনা রোগীদের জন্য আরো বেশি খারাপ। তাহলে আপনি যেটা বললেন আমাদের কি করণীয়, আমাদের করণীয় প্রথম কথা হচ্ছে, একটা করোনা হয়ে গেল এবং সেখানে আমরা কিন্তু একটা টেস্ট করি, দেখবেন যে খুব কমন, মানুষজন জেনে গেছে, যেমন ডি ডাইমার একটা ব্লাডের টেস্ট করি, ফিব্রিনোজেন। আমরা দেখি যে যদি এই লেভেলটা বেড়ে থাকে তাহলে কিন্তু আমরা সাথে সাথে রক্তনালীর মধ্যে যে রক্ত জমাট হয়ে যায় সেটা যেন লিকুইড হয়ে যায়, একটা মেডিসিন আমরা সেখানে স্টার্ট করা হয়। এটা মুখেও দেওয়া হয়, অনেক সময় ইনজেকশন ফর্মে দেওয়া হয়। এটা দিলে কিন্তু রক্ত জমাট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর যারা আগে থেকেই স্ট্রোকের জন্য অ্যাসপিরিন গ্রুপের ওষুধ খেতে থাকে তারা কিন্তু এটা কন্টিনিউ করে থাকবে। এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু রক্তনালীর ভিতরে জমাট বাঁধার সম্ভাবনা কমে যায় এবং স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। আর যেটা নর্মাল মানুষের জন্য, এখন তো মানুষ খুব বাইরে যেতে পারছে না, আবার অনেকে খুব বাইরে যাচ্ছে, বয়স্ক মানুষরা যেতে না, ঘরের মধ্যেই একটা রিল্যাক্সেশন সেন্টার করবেন এবং ওইখানে কিছু হালকা এক্সারসাইজ এবং কিছু যোগ ব্যায়াম, এগুলা করলে কিন্তু অবশ্যই এটা সম্ভব। ডক্টর সৌমিত্র সরকার, আমরা আসলে ঢাকা শহরে যদি আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু একদম হাতের নাগালেই পাচ্ছি, সরকারি হোক বেসরকারি হোক সবকিছু, কিন্তু প্রান্তিক অঞ্চলগুলোতে কিন্তু চিকিৎসা ব্যবস্থা হাতের নাগাল পর্যন্ত আসছে না। তাদের এবং সেখানকার মানুষ কিন্তু আসলে বোঝেনও না যে তার আসলে কি সমস্যাটি হয়েছে। এটি কিন্তু একটা অন্যতম কারণ। এখন হচ্ছে কি, প্রান্তিক পর্যায়ে আপনি ভালো করে রিজনাল যদি এটা একটা অবজারভেশন করেন, প্রথম কথা হচ্ছে সৌভাগ্যের বিষয় যে প্রান্তিকে যদিও টেস্ট আমাদের কম হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু করোনার সংক্রমণটা কম এখন পর্যন্ত কম আছে। আর না ডক্টর সৌমিত্র সরকার, এখন আসলে বলবার সুযোগ নেই। আসলে ঢাকায় এখন সংক্রমণ অনেক কমে গেছে। গত 2-3 দিন আগের একটা সমীকরণ হচ্ছে, ঢাকা এখন আক্রান্ত হচ্ছে কমপক্ষে 23 থেকে 25%, বাকি শতাংশ ঢাকার বাইরে আক্রান্ত হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদেরই কিছু সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতার কারণে। তো এখন আমরা জানি যে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, আমাদের প্রান্তিক অঞ্চলগুলো এখন করোনার ঝুঁকিতে আছে, যেই কারণে সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল রেড জোনে আনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা রেড জোনে আছে অথবা বিভিন্ন প্রান্তিক অঞ্চল আছে, কমিউনিটিতে আছে, তারা তো চাইলেই স্বাস্থ্য ব্যবস্থা পেতে পারবে না, অন্তত ঢাকার মতো চিকিৎসা ফ্যাসিলিটিস তারা সেখানে পাবে না। তো সেখানে তো তাদের অনেক রোগ আছে, অবশ্যই অনেক রোগে আক্রান্ত তারা হতে পারেন। তো সেক্ষেত্রে তাদেরকে যদি নিরাপদে রাখতে হয়, কি করণীয় হতে পারে? যেহেতু চিকিৎসা ব্যবস্থার অবস্থা সেখানে একটু নড়বড়ে, সেক্ষেত্রে তারা খুব দ্রুত কিভাবে ফার্স্ট এইড করতে পারে?
বলিনি যে ওই মৃদু উপসর্গ বা যাদের নেই তারা কিন্তু নর্মালি যারা বাসায় রেখে ট্রিটমেন্ট করছেন তারা কিন্তু ওই ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছে। তাহলে সেই 20 ভাগের ক্ষেত্রে আমরা আসতেছি যাদেরকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। সরকার কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু কোভিড রোগীর চিকিৎসাগুলা করতে হবে। তাহলে আপনি দেখেন সেই 20 ভাগ রোগীর মধ্যে আমাদের কিন্তু যে মৃত্যু হারটা এটা কিন্তু এখনো অনেক কম আছে, 1.5-এর নিচেই আছে এখন পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে দেখেন যাদের ক্ষেত্রে আবার এই 20 ভাগের ক্ষেত্রে সবার কিন্তু আইসিইউ দরকার পড়ছে না। এখন সমস্যাটা হচ্ছে যে ওই প্রান্তিক অঞ্চলে কোনো রোগী ভর্তি অবস্থায় যদি হঠাৎ আইসিইউর দরকার পড়ে তখন তাকে কি করা হবে, সেটাই হচ্ছে আমাদের আসল সমস্যা, যে ওই পর্যায়ে এত খুব সামান্য সংখ্যক যদিও পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জটা। সেক্ষেত্রে দেখেন অনেকে কিন্তু আমাদের সেনাবাহিনীর সদস্য ওনারা কিন্তু হেলিকপ্টার করে বা অ্যাম্বুলেন্সে করে ওরা পাঠাচ্ছে, আবার প্রশাসন হেল্প করছেন তাদেরকে দ্রুত করতে। একটা জিনিস একটু বলে রাখি, এটা হয়তো আমাদেরকে উপরালাই সেভ করছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ব্রেইনের ক্ষেত্রে যেমন অক্সিজেনের স্যাচুরেশনটা আমরা নর্মালি যে আমরা পালস অক্সিমিটার দেখি রক্তের অক্সিজেন স্যাচুরেশন সেটা কিন্তু সবার 98-এর কাছাকাছি থাকে, কিন্তু 93 নিচে যদি নামতে থাকে তাহলে কিন্তু অক্সিজেন লাগে। ইভেন 85%-এর নিচে যদি কোনো মানুষ 5 থেকে 7 মিনিট থাকে তাহলে কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু অদ্ভুত হচ্ছে করোনার জন্য, করোনাতে বিজ্ঞানীরা বলছে এটা হচ্ছে হ্যাপি হাইপোক্সিয়া, অর্থাৎ কোনো রোগীর দেখা যাচ্ছে 70 ভাগের নিচে অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে কিন্তু সে একদম কনশাস। এটা নিয়ে কিন্তু খুব রিসার্চ হচ্ছে এবং অনেকগুলা লেন্সেটে আপনি দেখবেন যে এখনো ওরা বুঝতে পারছে না যে 70-60 ভাগ অক্সিজেন স্যাচুরেশনে থেকে একটা মানুষ কিভাবে কনশাস থাকছে, এবং এই জন্য এটার নাম দিয়েছে হ্যাপি হাইপোক্সিয়া। সেক্ষেত্রে আমরা লাকি যে ওই পেশেন্ট যদি ওই পর্যায়ে যায় তাকে আমরা ওখান থেকে ট্রান্সফার করে একটা ভালো সেন্টারে আনার সুযোগ পাবো। আমরা কি অক্সিমিটারকে আসলে বিশ্বাস করতে পারি যে আঙ্গুলে লাগে আমরা আমাদের অক্সিজেন লেভেলটা কারণ যাচাই এটির করে এক ফেলছি? ধরনের কিন্তু বিশেষ করে ডাক্তাররাও অনেকে বলছেন যেহেতু এখন বাসায় বারবার বলা হচ্ছে যে অক্সিজেনের সাপ্লাইটা যেন ঠিক থাকে এটি দেখবার জন্য রোগীর, সেই হিসেব করে বেশিরভাগ মানুষই কিন্তু এখন এই যন্ত্রটি বাসায় রাখছেন এবং তারা দেখছেন। এতে আসলে আদৌ এটা আমারও আসলে একই রকম প্রশ্ন যে আদৌ আসলে কি এটা বোঝার সুযোগ কি আছে বা এটার সত্যতা কতটুকু যদি আপনি আমাদেরকে বলেন। আচ্ছা, পালস অক্সিমিটার কিন্তু আমাদের হসপিটাল এখন তো জনগণের কাছে কাছে চলে গেছে। পালস অক্সিমিটারের ব্যবহার হসপিটালে সবসময় ছিল। আমরা কিন্তু যে কোনো পেশেন্টের যখন শ্বাসকষ্ট হয় তাকে আমরা পালস অক্সিমিটার হসপিটালে দেখি। ইভেন অপারেশনের আগে, অপারেশন চলাকালীন সময় এবং পোস্ট অপারেটিভ পেশেন্টকে পালস অক্সিমিটার লাগানো হয়। আমাদের যে পালস অক্সিমিটার হসপিটালগুলো থাকে দেখুন যে বড় মনিটর সহ একটা থাকে, এবং ছোট ছোট এখন বাসায় যেটা সবাই ইউজ করছে এই পালস অক্সিমিটারকেও কিন্তু হসপিটালে দেখা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই মেশিনের গুণগত মান সেটা তো আসলে হঠাৎ করে মেশিন দেখে বোঝা যায় না। তবে পালস অক্সিমিটার কিন্তু ভেরি গুড ইন্ডিকেটর ফর সি অক্সিজেন স্যাচুরেশন অফ দ্য ব্লাড। এখন মেশিনের গুণগত মানটা সম্বন্ধে আমি বলতে পারবো, অনেকেই কমপ্লেন করছে যে আমার হয়তো কোনো আঙ্গুল না দিয়ে কিছু একটা জিনিস দিলেও সেটা পালস অক্সিমিটার উঠছে, তাহলে তো সেটা ঠিক না। ভালো পালস অক্সিমিটার আপনাকে একদম অ্যাকুরেট অক্সিজেন স্যাচুরেশন দেবে, এরপর করে কোনো সমস্যা। একটি বিষয় আসলে ছোট করে আলোচনাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যাদের করোনা আসলে হয়নি কিন্তু আমরা জানি যে সবাই ঝুঁকির মধ্যে আছে এবং এক ধরনের মানসিক চাপের মধ্যে আছে, টেনশন করছি, এই বিষয়গুলো কি কোনো ধরনের নিউরোর ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা, অর্থাৎ তার শারীরিক কোনো ধরনের সাইড ইফেক্ট তৈরি হয় কিনা যদি তার অন্য কোনো রোগ থেকে থাকে? আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি নিউরোর যে আমাদের কথাগুলো বললাম মস্তিষ্কে, এর মধ্যে কিন্তু একটা খুব কমন হয় মানুষের হঠাৎ করে নাকের ঘ্রাণ চলে যায় এবং টেস্ট চলে যায়। এটা কিন্তু নিউরোর যে সমস্যাগুলো এগুলো কিন্তু হসপিটাল অ্যাডমিশনে রোগীগুলোর ক্রাইটেরিয়ার মধ্যে পড়লেও মাথা ব্যথা এবং হচ্ছে হঠাৎ করে নাকের ঘ্রাণ চলে যাওয়া এবং টেস্ট চলে যাওয়া এটা কিন্তু মৃদু উপসর্গের মধ্যেই পড়ে, এবং এটা কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো ঠিক হয়ে যায়, এবং 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে 75% পেশেন্টের নাকের ঘ্রাণ ফেরত আসে এবং টেস্ট পেয়ে যায়, মাথা ব্যথা চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে পারসিস্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ট্রিটমেন্ট করতে হয়, নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট। আর এখনকার সময়ে মানুষ খুব আসলে এটা নিয়ে চিন্তা করে হোক, নেগেটিভ কনসিকুয়েন্সের কথা চিন্তা করে হোক, এগুলো নিয়ে চিন্তা করতে করতে এক ধরনের অ্যাংজাইটি ডিপ্রেশনসে আছে। তাহলে সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিল্যাক্সেশন, পজিটিভ থিঙ্কিং, ভালো জিনিস চিন্তা করা, উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া, এই পজিটিভ থিঙ্কিং আশা করি এই ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে মানুষকে রক্ষা করবে। আর বাকি যে সিমটমগুলো নিউরোলজিক্যাল সিমটম যদি পারসিস্ট করে সেটার জন্য নিউরোলজিস্ট আছে চিকিৎসা করার জন্য।
ডক্টর সৌমিত্র সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে একদম ঠান্ডা মাথায় সকল প্রশ্নের সুন্দর মতো জবাব দিয়ে আপনি আমাদেরকে অন্তত সুন্দর করে বুঝিয়েছেন যে আসলে কি করণীয় এবং কি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর সকালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান নিউরোসার্জারি বিভাগের ডক্টর সৌমিত্র সরকার।